আসসালামু আলাইকুম। গল্প বাই মুনিম চ্যানেলে আপনারা শুনছেন আবু ইসহাকের লেখা বিখ্যাত উপন্যাস সূর্য দীঘল বাড়ি। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। তারা আবার গ্রামে ফিরে আসে। পেছনে রেখে আসে স্বামী স্ত্রী পুত্র কন্যা মা বাপ ভাই বোন। ভাতের লড়াইয়ে তারা হেরে গেল। অনেক আশা অনেক ভরসা নিয়ে গ্রাম ছেড়ে তারা শহরের বুকে পা বাড়িয়েছিল। সেখানে মজুদদারের গুদামে চালের প্রাচুর্য, হোটেলে খাবারের সমারোহ দেখে তাদের জিভ শুকিয়ে যায়। ভিমরি খেয়ে গড়াগড়ি যায় নর্দমায়। এক মুঠো ভাতের জন্য বড়লোকের বন্ধ দরজার উপর মাথা ঠুকে ঠুকে পড়ে নেতিয়ে। রাস্তার কুকুরের সাথে খাবার কারাকারি করতে গিয়ে ক্ষতবিক্ষত হয়। দৌলতদারের দৌলতখানার জাঁকজমক, শৌখিন পথচারীর পোশাকের চমক ও তার চলার ঠমক দেখতে দেখতে কেউ কেউ চোখ বোজে। ঐশ্বর্যরোহীর গাড়ির চাকায় নিষ্পিষ্ট হয়ে প্রাণ হারায় কেউ বা। যারা ফিরে আসে তারা বুক ভরা আশা নিয়ে আসে বাঁচবার। অতীতের কান্না চেপে চোখের জল মুছে তারা আসে, কিন্তু মানুষের চেহারা নিয়ে নয়। তাদের শির দ্বারা বেঁকে গেছে, পেট গিয়ে মিশেছে পিঠের সাথে। ধনুকের মতো বাঁকা দেহ, শুষ্ক ও বিবর্ণ। তবুও তারা ভাঙা মেরুদণ্ড নিয়ে সমাজ সভ্যতার মেরুদণ্ড সোজা করে ধরবার চেষ্টা করে। ধুকে ধুকে প্রাণ নিয়ে দেশের মাটিতে প্রাণের সঞ্চার করে। শূন্য উদরে কাজ করে সকলের উদরের অন্ন যোগায়। 50-এর মনন্তরে হুচট খাওয়া দেশ আবার টলতে টলতে দাঁড়ায় লাঠি ভর দিয়ে। দুটি ছেলে মেয়ের হাত ধরে জয়গুণ গ্রামে ফিরে আসে। বাইরের ছন্নছাড়া জীবন এতদিন অসহ্য ঠেকেছে তার কাছে। কতদিন সে নিজের গ্রামে ফিরে আসার তাগিদ অনুভব করেছে, স্বপ্ন দেখেছে। ছায়াসুনিবির একখানি বাড়ি ও একটি খড় ঘর তাকে হাতছানি দিয়ে ডেকেছে কতদিন, কিন্তু বৃথাই ডেকেছে। তার সে বাড়ি, সে ঘর আর তার নয় এখন। দুর্ভিক্ষের মহাগ্রাসে কোথায় গেল বাড়ি আর কোথায় গেল ঘর। বেচে নিঃশেষ করে দিল উদরের জ্বালা মেটাতে। জয়গুণ গ্রামে আসে একটিমাত্র আশা নিয়ে। ছাড়া ভিটে আছে একটা, সে তার 8 আনা অংশের মালিক। বাকি 8 আনা অংশীদার তার নাবালেগ ভাইপো শফি। শফিকে নিয়ে শফির মাও আসে, তাদেরও মাথা গুঁজবার ঠাঁই নেই। শেষে স্থির হয় এই সারা ভিটেটার ঝোপ জঙ্গল ছাপ করে দু ভিটিতে দুখানা ঘর তুলে আবার তারা সংসার পাতবে। কিন্তু এটা যে সূর্য দীঘল বাড়ি। জয়গুণ ও শফির মা পরস্পরের মুখের দিকে তাকায়। পূর্ব ও পশ্চিম সূর্যের উদয়াস্তের দিক। পূর্ব পশ্চিম প্রসারী বাড়ির নাম তাই সূর্য দীঘল বাড়ি। সূর্য দীঘল বাড়ি গ্রামে কচিত 2-1টা দেখা যায়, কিন্তু তাতে কেউ বাস করে না। কারণ গাঁয়ের লোকের বিশ্বাস সূর্য দীঘল বাড়িতে মানুষ টিকতে পারে না। যে বাস করে তার বংশ ধ্বংস হয়, বংশে বাতি দেওয়ার লোক থাকে না। গ্রামের সমস্ত বাড়ি উত্তর দক্ষিণ প্রসারী। সূর্য দীঘল বাড়ির ইতিহাস ভীতিজনক। সে ইতিহাস জয়গুণ ও শফির মার অজানা নয়। সে অনেক বছর আগের কথা। এ গ্রামে হাতেম ও খাদেম নামে 2 ভাই ছিল। ঝগড়া করে ভাই ভাই ঠাই ঠাই হয়ে যায়। খাদেম আসে সূর্য দীঘল বাড়িটায়। বাড়িটা বহুদিন থেকেই খালি পড়েছিল। এখানে একসময়ে লোক বাস করত, সন্দেহ নেই, কিন্তু তারা বংশরক্ষা করতে পেরেছিল কিনা কেউ জানে না। তবুও লোকের ধারণা সূর্য দীঘল বাড়িতে নিশ্চয়ই বংশ লোপ পেয়ে থাকবে, নচেৎ এরকম বিরান পড়ে থাকবে কেন। যাই হোক, শুভাকাঙ্ক্ষীদের নিষেধ অগ্রাহ্য করে খাদেম এসে সূর্য দীঘল বাড়িতে বসবাস আরম্ভ করে। কিন্তু একটি বছরও ঘুরল না। বর্ষার সময় তার একজোড়া ছেলে মেয়ে পানিতে ডুবে মারা গেল। সবাই বুঝতে পারল
নির্বংশ হওয়ার পালা শুরু হলো এবার। বুড়োরা উপদেশ দিলেন বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য। বন্ধু বান্ধবরা গালাগালি শুরু করলো, আল্লাহর দুনিয়ায় আর বাড়ি নাই তোর লাইগা, সূর্য দিগল বাড়ি দেখ কি দশা হয় এইবার। খাদেমেরও মনে ভয় ঢুকে গিয়েছিল। 7 দিনের মধ্যে ঘর দুয়ার ভেঙে সে অন্যত্র উঠে যায়। জয়গুণের প্রপিতামহ খুব সস্তায় উচিত মূল্যের অর্ধেক দিয়ে তার কাছ থেকে বাড়িটা কিনে নেয়। উত্তরাধিকারের সেই সূত্র ধরে জয়গুণ ও সফি এখন এ বাড়ির মালিক। এ ঘটনার পর অনেক বছর পেরিয়ে গেছে। এতদিনের মধ্যে আর কোনো লোক ভুলেও এ বাড়িতে আসেনি। আকালের সময় জয়গুণ ও সফির মা এ বাড়িটাই বিক্রি করতে চেয়েছিল, কিন্তু সূর্যদীঘল বাড়ি কেউ কিনতে এগোয়নি। তখন এ বাড়িটা বিক্রি করতে পারলেও জয়গুণের স্বামীর ভিটেটুকু রক্ষা করা যেত। ছেলে মেয়ে বাপ দাদার কবরে আজ আবার বাতি জ্বলত। বহুদিনের পরিত্যক্ত বাড়ি, সর্বত্র হাঁটু সমান ঘাস, কচু গাছ, মটকা ও ভাটশেওড়া জন্মে অরণ্য হয়ে আছে। বাড়ির চারপাশে গোটা কয়েক আম গাছ জড়াজড়ি করে আছে। বাড়ির পশ্চিম পাশে দুটো বড় বাঁশের ঝাড়, তাছাড়া আছে তেঁতুল, শিমুল ও গাব গাছ। গ্রামের লোকের বিশ্বাস এ গাছগুলোই ভূতপেত্নীর আড্ডা। অনেকদিন আগের কথা, সন্ধ্যার পর গদু প্রধান সোনাকান্দার হাট থেকে ফিরছিল। তার হাতে এক জোড়া ইলিশ মাছ। সূর্যদীঘল বাড়ির পাশের হালট দিয়ে যেতে যেতে সে শুনতে পায়, ওই পরদান্না, মাছ দিয়া যা, না দিলে ভালো হইব না। প্রথমে গদু প্রধান ভ্রুক্ষেপ করেনি, পরে যখন পায়ের কাছে ঢিল পড়তে শুরু করে তখন তার হাত থেকে মাছ দুটো খসে পড়ে যায়। সে আউজুবিল্লাহ পড়তে পড়তে কোনো রকমে বাড়ি এসেই অজ্ঞান। রহমত কাজী রাত দুপুরের পর তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য অজু করতে বেরিয়ে ফুটফুটে জ্যোৎস্নায় একদিন দেখেছে সূর্যদিগল বাড়ির গাব গাছের টিকিতে চুল ছেড়ে দিয়ে একটি বউ দুপা ছড়িয়ে আছে। এক দৃষ্টিতে সে চেয়ে দেখছিল, চোখের পলক ফেলে দেখে আর সেখানে বউ নেই। একটা ঝোড়ো বাতাস উত্তর পশ্চিম কোনাকুনি করম আলী হাজির বাড়ির উপর দিয়ে চলে গেল। পরের দিনই করম আলী হাজির পুতের বউ কলেরায় মারা যায়। দুদিন পরে তার হালের 3টা তরতাজা গরু কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে খতম। আরও অনেকের সাথেই নাকি অনেক বেশি ভূতের দেখা হয়েছে। সূর্যদীঘল বাড়ির ভূতের গল্পের অন্ত নেই, তাই দিন দুপুরেও পারতপক্ষে এ বাড়ির পাশ দিয়ে কেউ হাঁটে না। বাড়িটার বড় আকর্ষণ একটা তাল গাছ। এত উঁচু তাল গাছ এ গায়ের লোক আর কোথাও দেখেনি। কত শিশুর পরিচয় হলো তাল গাছটির সঙ্গে, তারা বুড়ো হলো, জীবন লীলা সাঙ্গ করল। তাদের কত উত্তর পুরুষও গেল পার হয়ে, কিন্তু তাল গাছটি তেমনি দাঁড়িয়ে আছে প্রহরীর মতো, কালের সাক্ষী হয়ে শত ঝড়ঝাপটা উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে। তালগাছটি এ এলাকার গর্বের বস্তু। চর অঞ্চলে, বিশেষ করে বক্তবলির চরে গেলে কথায় কথায় যখন কুলকৌলিন্যের তর্ক ওঠে, তখন এখানকার লোক এ তালগাছটির নজির দেখায়। কেউ কেউ নিজেদের বনেদীপনা জাহির করে। তারা এরকম করে বলে, আমরা হইলাম গিয়া সাবেক মাটির ভদ্রলোক, বুঝলানি মিয়া, আমাগো ঘর বহুত পুরানা, ওই আসমান্না তালগাছটা সাক্ষী, দেহাও দেহি, অত বুড়া আর ডাঙ্গর গাছ একটা তোমাগো মূল্যকে। ওহো, ঠন ঠন, তোমাগো এদিকের বড় তাল গাছ আমাগো গ্রামের খাজুর হইব কেমনে? এই তো হেদিনের চর এইটা, এখানে আগে আছিল গাং, তোমরা হইল চরুয়া ভূত, বাইল্যামাটির তরমুজ, ইত্যাদি। অপরপক্ষ রাগ করে না, তারা সবসময় এ সাবেক মাটির বাসিন্দাদের কৌলিন্য স্বীকার করে। বহু টাকা খরচ করেও এদের ছেলে মেয়ের সাথে সম্বন্ধ করতে পারলে নিজেদের ধন্য মনে করে। এখানকার বহু কালো কুৎসিত মেয়ে চরের সম্পন্ন গৃহস্থর ঘরে বিকিয়ে যায় এ কারণেই। জয়গুণ ও সফির মা 7 পাঁচ ভেবে এ বাড়িতে বাস করার আশা ছেড়েই দিয়েছিল।
ছেলেমেয়ের অমঙ্গল আশঙ্কা করেই নিরস্ত হয়েছিল বিশেষ করে। কিন্তু একদিন এক নামকরা ফকির জবেদ আলী এ সংকট থেকে তাদের উদ্ধার করে। সূর্যদীঘল বাড়ির চার কোণে চারটা তাবিজ পুঁতে এসে সে জানিয়ে দেয়, এইবার চোখ বুজ্জা গিয়া ওডো বাড়িতে, আর কোনো ডর নাই। ধুলা পড়া দিয়া ভূত পেতনির আড্ডা ভাঙ্গা দিছি। চার কোনায় চারডা আলিশান আলিশান পাহারাদারও রাখা আইছি। সব বিপদ আপদ ওরাই ঠেকাইব। বাড়ির সীমানার মধ্যে ভূত পেতনি, জিন পরি, বেড়া মাজার কিচ্ছু আইতে পারবো না। জয়গুণ ও শফির মা খুশি হয় ফকিরের উপর। শফির মা তার ভিক্ষার ঝুলি খালি করে সোয়াশের চাল দেয় তাকে। জয়গুণ দেয় সোয়া 5 আনা পয়সা। কিন্তু ফকিরের মন ওঠে না। শফির মা অনুনয় করে বলে, আমরা গরিব কাঙাল মানু, এই এর বেশি আর কি দিতে পারি? বাড়িতে যখন ঠিক ও ঠাক হইব তখন একটা পিতলের কলসি দিও। আর হনো, তোমাকে বাঁশ ধারে বড়ুরা বাঁশ দেখলাম, একজোড়া বাঁশ দিও আমারে। আমার দিলে আখেরে কাম দিব। জয়গুণ ও শফির মা আপত্তি করে না। ফকির আবার বলে, হনো, আর এক কথা, বছর বছর কিন্তু পাহারা বদলাইতে হইব। যে চারজন এইবার রাখা গেলাম এইগুলো কমজোর হইয়া যাবে সামনের বছর। বুঝতেই পারো, দিন রাত ভূত পেতনির লগে যুদ্ধ করা কি সোজা কাণ্ড? সূর্যদিগল বাড়ি মানুষের হাত লেগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে। জয়গুণ ও শফির মা আজেবাজে গাছগাছরা বিক্রি করে টাকার আমদানি করে। তাতে অন্ধকার বাড়িটায় আলোর আমদানিও হয় বেশ। নিজেদের ঝাড়ের বাঁশ কেটে খুঁটি হয়। খড়ের চালা ও পাটখড়ির বেড়া নিয়ে দু ভিটায় দুখানা ঘর ওঠে। ঘর ঠিক নয়, ঝুপড়ি। রোদ বৃষ্টি ঠেকানোর আদিম ব্যবস্থা। বছর বছর পাহারাদার বদলিয়ে 3টি বছর কেটে গেল সূর্যদিগল বাড়িতে। কোনো বিপদ আপদ আজ পর্যন্ত আসেনি। ম্যালেরিয়া জ্বর ছাড়া অসুখ বিসুখও হয়নি ছেলে মেয়েদের। এজন্য ফকিরের দোষ দেয়া যায় না। ম্যালেরিয়া জ্বর কোন বাড়িতে নেই? এবার আবার পাহারাদার বদলাবার সময় হয়েছে। একদিন জয়গুণের ঘরে বসে শফির মা বলে, ফকিরের যে আর দেহা মিলে না আজকাল, এই যে কবে আইয়া গেছে, আর একবার হাত হপনেও দেহা দিয়া গেল না। আমরা বাচ্চা আছি না মইরা গেছি? কেমন তোর মানো? এদিকে বছর যে ঘুইরা গেল, কলসিটা না দেওয়ানে বেজার হয়েছে বুঝেন। ফকিরকে তাদের প্রতিশ্রুত পেতলের কলসি দেওয়া হয়নি এ পর্যন্ত। সাত স্বপনেও তার দেখা না পাওয়ার কারণ এটা নয়, কারণ অন্য একটা। জয়গুণ ছাড়া আর কেউ তা জানে না। কলসির তাগাদা দিতে ফকির মাঝে মাঝে আসত। জয়গুণ ও শফির মা নিজেদের উপস্থিত অক্ষমতা জানিয়ে কিছুদিন সবুর করবার মতো অনুরোধ জানাত। শফির মা বাড়ি থাকলে কখনো লাউ কুমড়ো, কখনো শশা বেগুন, যখনকার যা নিয়ে সে খুশি মনে ফিরে যেত। শফির মা বাড়ি না থাকলে সেদিন জয়গুণের ঘরের দোরগোড়ায় যেন শিকড় গড়ে বসত সে। উঠবার নামও করত না। কোনোদিন সে বলতো, এক খিলি পান দাও বেয়ান। জয়গুণকে বেয়ান আর হাসুকে জামাই বলতে শুরু করেছিল সে। প্রথম থেকেই লোকটার কথাবার্তা ভাবগতিক জয়গুণের কাছে সুবিধার মনে হয়নি। সামান্য একটা পেতলের কলসির জন্য এত ঘন ঘন সে কেন আসে? বেয়ান বলে এত ঘনিষ্ঠতাই বা করতে চায় কেন? কি মতলব? জয়গুণের মনে সন্দেহ, কিন্তু কিছু বলার উপায় ছিল না। যে লোকটা এত উপকার করল তাকে কটু কথা বলতেও বাধে। জয়গুণ একটা আস্ত পানের সুপারি চুন ও খয়ের দিয়ে এগিয়ে দিত। ফকির বলতো, বেয়াই রে খিলি বানাইয়া দিলে বুঝেন যাই যায় না। কতদিন খোসামুত কইরাও তোমার হাতে এক খিলি পান খাইতে পারলাম না। মইরা গেলেও হায় আফসোস থাকব। জয়গুণ কোনো উত্তর দিত না। পান খেতে খেতে ফকির নানা রকমের কথা বলতে শুরু করত। কখনো কোনো প্রশ্ন করে উত্তরের জন্য হা করে বসে থাকত। উত্তর না পেয়ে আবার শুরু করত।
মাঝে মাঝে নিজের রসিকতায় নিজেই হেসে উঠত লাগাম ছাড়া হাসি। জয়গুণ এ অস্বস্তিকর হাসি ঠাট্টায় জ্বলে উঠত মনে মনে। পিস দুয়ার দিয়ে একসময় সরে পড়ত। একদিন রাত্রে বৃষ্টি মাথায় করে কোথা হতে ফকির এসে হাজির। জয়গুণ পান খেতে বসেছিল। ফকিরের আগমনে সে একটু সচকিত হয়ে ওঠে। ছেলে মেয়ে দুটি ঘুমিয়ে পড়েছে। শফির মাও বাড়ি নেই আজ। ফকির দরজার উপর বসে পান চিবোতে চিবোতে একসময় বলে, বিয়ানে রাতের পান খাইতে কি মুলাম, এক্কেরে মুখের সাথে মিশা যায়। যে হাতের পান এত মুলাম, এ হাত খানো না জানি কেমন, শরীর খানো বুঝি তুলতুল করে তুলার মতন। ফকির হাসে। জয়গুণের সমস্ত শরীর কাটা দিয়ে ওঠে। শক্ত একটা কিছু বলতে চায়, কিন্তু মুখ দিয়ে বেরোয় না। দেহি না বেয়ান, বলতে বলতে সে এগোয়। দেহি না তোমার নরম হাতখানে কি লেহা আছে। জয়গুণ পিছিয়ে যায়, বেড়ার সাথে গিয়ে ঠেকে। দেহি না আথান, নল মুরগির মতন পলাও কেন, সি সি। ফকির হাত বাড়াইতে জয়গুণ হাতের কাছে চুনের ঘরটা ছুঁড়ে দেয় ফকিরের মুখের উপর। চেঁচিয়ে ওঠে, উত্তার পয়দা, বাইরা বাইরা করতুন। এ ব্যাপারের পর জবেদ আলী ফকির আর তার চুনকালির মুখ সূর্যদিগল বাড়িতে দেখায়নি। জয়গুণ শফির মার কথার উত্তর দেয়, বেজার হইল অজ্ঞা, দিমুনা কলসি, কাম নাই আর পাহারাদারের। শফির মা জয়গুণের ভাবান্তরের কারণ খুঁজে পায় না। জয়গুণ এমন অকৃতজ্ঞ হলো কেমন করে, আর পাহারাদার ছাড়া সূর্যদিগল বাড়িতে থাকবার সাহসী বাতার কোথা থেকে হলো। পাশাপাশি পিঁড়ি বিছিয়ে বসে দুটি ভাইবোন হাসু ও মাইমুন। জয়গুণ পান্তা বেড়ে ছেলে ও মেয়ের সামনে দুটো থালা এগিয়ে দিয়ে নিজেও একটা নিয়ে বসে। মাইমুন আর চোখে হাসুর থালার দিকে চায়। রোজ সে এমনি চেয়ে চেয়ে দেখে। রোজই হাসুকে বেশি করে খেতে দেয় মা, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস হয় না তার। জয়গুণ বুঝতে পেরে নিজের পাতের এক মুঠো ভাত দিয়ে বলে, বিসমিল্লা বুল্লা মুখে দে, দেখবি এই দুগ্গাই পেট ভরে যাইব। বিসমিল্লা। হাসু বলে, বিসমিল্লা। প্যাচ পেঁচে পান্তা ভাত পোড়া মরিচ মেখে কালো করে নেয়। খেতে খেতে জয়গুণ সারাদিনের কাজের ফরমাস করে যায় মাইমুনকে। ঘর ঝাড় দেয়া, থালা বাসন মাজা, পানি আনা ইত্যাদি। ভাত আছে আর মা, হাসু বলে। ভাতের হাঁড়িটা হাসুর থালার উপরে উপর কেলে ঢেলে জয়গুণ বলে, খাইয়া নে, পরান ঠান্ডা হইব। শুধু পানিতে থালা ভরে যায়। মাইমুনের পাতে তার আধাটা ঢেলে দিয়ে লবণ দিয়ে ঘেঁটে চুমুক দেয় হাসু। খাওয়ার পরে জয়গুণ পানের ডিব্বা নিয়ে বসে। পেট ভরে দুটি ভাত খেতে না পারলেও পানটা একটু মুখে দিলে তবু ভালো লাগে। হাসু কষার পানি সেচে ডাকে, মা, শিগগির, গাড়ি কইলাম আয়া পড়ল বললা। জয়গুণ বাঁশের চোঙা থেকে 5টা টাকা বের করে নেয়। এই টাকা কটি তার মূলধন। ময়মনসিংহ থেকে সস্তায় চাল এনে সে গায়ে বিক্রি করে। এই করে টাকা প্রতি 1 সোয়াশের মুনাফা হয় প্রতি ক্ষেপে। আঁচলে সব কোটি টাকা বেঁধে চটের দুটি ঝুলি তা হাতে বেরিয়ে পড়ে সে তারপর। 10 বছরের মেয়ে মাইমুন, কিন্তু 7 বছরের বেশি বলে মনে হয় না। হাঁটতে গেলে পাক খেয়ে পড়ে যাবে মনে হয়। একা একা কাজ করতে ভালো লাগে না ওর, কিন্তু কাজের কোনোটা বাকি রাখলে চুল একগাছও মাথায় থাকবে না, সে জানে। শীর্ণ শরীরটাকে টেনে টুনে কোনো রকমে মাজা ঘষা করে বদনা ভরে ভরে 7-8 বারে পানির কলসিটা ভরে সে। আজ হাঁস দুটো ছাড়তে গিয়ে খাঁচার নিচে ডিম দেখে মাইমুনের আনন্দ আর ধরে না। তাদের হাঁস ডিম দিয়েছে আজ নতুন, কি সাদা আর বড় বড়। দুহাতে দুটো ডিম নিয়ে সে নাচতে আরম্ভ করে। লাফাতে লাফাতে সে বাইরে আসে, দৌড়ে যায় শফির মার ঘরে। ডাকে, মামানি গো, ও মামানি, দেহ কি সুন্দর আন্ডা, আমাকে হাসে পারছে। উল্লাস যেন সে ধরে রাখতে পারে না। দেহি দেহি,
বলে মামি হাত পেতে ডিম দুটো নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে, তারপর হেসে বলে, ভালো আন্ডা হইতো, পয়লা বারে রইলেও ডাঙ্গর ডঙ্গর আছে, 8 পয়সা কইরা বেচতে পারবি একটা। না গো মামানি, এই আন্ডা বেচতাম না। খাবি? ওহো, বাচ্চা ফুটাইমু। বেশ বেশ, মামি উৎসাহ দিয়ে বলে। ডিম দুটো তুষের হাড়ির মধ্যে রেখে মাইমুন বাড়ির এদিক ওদিক খুঁজে গাছের শুকনো ডাল ভাঙে। আজ তার কাজ করতে খারাপ লাগে না, আর দিনের চেয়ে বেশি লাকড়ি জোগাড় করে ফেলল সে। বিকেলবেলা মাইমুন বড়শি নিয়ে তেঁতুলতলা গিয়ে বসে। যাবার আগে আন্ডা দুটো আরেকবার দেখে যায় দুই চোখে। সন্ধ্যা পর্যন্ত ও বসে থাকে বড়শি নিয়ে। পিঠালি সব শেষ হয়ে যায়, কিন্তু মাছ ওঠে মাত্র একটা ট্যাংরা, 3টে পুঁটি আর কয়েকটা ডানকানা। মাছগুলো যেন ওর চেয়ে চালাক হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, ঘরে সাজবাতি দেখিয়ে আবার নিভিয়ে দেয় মাইমুন। আবছা অন্ধকারে বসে মাছ কয়টা কুটে লবণ দিয়ে রাখে। রাত 9টা-10টা পর্যন্ত অন্ধকারে ওকে একা বসে থাকতে হয় প্রায়ই। মাইমুনের বড় ভূতের ভয়। কোনো কোনো দিন সে শফির মার ঘরে গিয়ে কেচ্ছা শোনে, তার পান ছেঁচে দেয়। কিন্তু আজ সে দুপুরবেলা বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। ভিক্ষে করে খায় সে, মাঝে মাঝে বাড়িও আসে না। মাইমুন দৌড়ের ঝাঁপ বন্ধ করে দিয়ে চুপচাপ পড়ে থাকে। রাত 9:45-এর সময় হাসু আর হাসুর মা আসে। শব্দ পেয়ে মাইমুন মাথার উপর থেকে কাঁথা সরিয়ে ভয়ে ভয়ে চোখ মেলে। মাইমুন এবার লাফ দিয়ে ওঠে। খুশিতে আটখান হয়ে সে বলে, মা মা, আমাকে হাসি আন্ডা পারছে। বলতে বলতে সে বের করে আনে ডিম দুটো। হাসু খুশি হয়ে ওঠে, হাতে নিয়ে দেখে কি সুন্দর সাদা আর বড়। হাসু বলে, কাইল ওই আন্ডা বিরান খামু মা, পান্তা ভাত দিয়া। ইস, বাচ্চা ফোটাইমু আমি, প্রতিবাদ করে বলে মাইমুন। জয়গুণ বলে, হুঁ, পয়লা দিনের আন্ডা, আন্ডা দুইটা জুম্মার ঘরে দিয়ে আবি নামাজের দিন। ভাই বোন দুজনেরই মুখের হাসি মিলিয়ে যায়। জয়গুণ তাড়াতাড়ি চুলো ধরায়। রাতের জন্য মুঠ মেপে 6 মুঠো ও ভোরের জন্য আরো 6 মুঠো চাল নিয়ে সে হাঁড়ি বসায় চুলোর ওপর। ছেলেকে হুকুম দেয় কয়েকটা কুমড়ো পাতা তুলে আনতে। নিজে সে যায় না। বাচ্চা কাচ্চার মা রাত বিরাতে গাছের ফল পাতা ছিঁড়তে নেই। ভাত ফুটিয়ে মাইমুনের ধরা মাছ কয়টা রাঁধতে দেরি হয় না। 3টি বাসনে ভাত বাড়ে জয়গুণ, আর আন্দাজ করে হাঁড়িতে কতটা আছে। ফ্যানটাও ভাগাভাগি করে নেয়। খেতে খেতে হাসু বলে, ফ্যানটা খুব ঘন মা, মিডা মিডা লাগে। নয়া আউস যে, এর লাগিয়া তো আউস চালালাম, দরেও হস্তা, ফ্যানটা ওয় বালা, কিন্তু ভাতে পারে না এক্কেরেই। আরে হাসু, নারায়ণগঞ্জের চাউল কি দর দেখলি রে আজ? টেহায় 150-এর মা। কি পোড়ার দেশ দেহি, উত্তরে এডুক হস্তা না হইলে হুকাইয়া তেজপাতা হয়ে যাইতাম না। আজ আর আইসের ভাও আনলাম, অমন চাউল 200 কইরা। আমি একদিন তোমার লাগে উত্তরে যাইমু মা। ওহ, কাম কামাই দেয়া তোমার উত্তরে যাওয়ানোর দরকার নাই বাজান। খাওয়া শেষ হলে জয়গুণ হাঁড়ির ভাতগুলোতে পানি ঢেলে রাখে। ছেলে মেয়ের জন্য তেল চিটে একটা লম্বা বালিশ নামিয়ে দেয়। হাসু ও মাইমুন শুয়ে পড়ে। জয়গুণ পানের ডিবাটা নিয়ে বসে এবার। আজ আর পানের ডিবা নেয়ার কথা মনে ছিল না তার। গাড়ির মধ্যে ছমুর মার কাছ থেকে চেয়ে একবার মুখে দিয়েছে একটু, আর সারাদিন সে পান খায়নি। তবু হাসু অনুযোগ দেয়, পান খাওয়া সাইরা দাও মা, পান আর আনতাম না আমি, 4 পয়সা কি কম? পান খাওয়া সে অনেক কমিয়েছে। 4 পয়সার পানে 2 দিন যায় আজকাল। পান চিবোতে চিবোতে সে সারাদিনের দুঃখ কষ্ট ভুলে যেতে চেষ্টা করে। রাত অনেক হয়েছে। কুপিটা নিবিয়ে সে শুয়ে পড়ে। আজকের ডিম দুটো মাইমুনের, সে বাচ্চা ফোটাবে। মা রাজি হয়েছে। সারা রাত তার ভালো ঘুম হয়নি।
তার ছোট মনে কত কল্পনা জেগেছে। হাঁসের বাচ্চা হবে, সেগুলো বড় হবে, ডিম দেবে, ফকফকে সাদা ডিম। সেই ডিমের থেকে আবার বাচ্চা হবে, নানা রঙের হাঁসে তাদের খাঁচা ভরে যাবে। স্বপ্নেও সে দেখে রং বেরঙের হাঁসের সারি চলছে ধান ক্ষেতের মাছ দিয়ে। ডিম কুড়িয়ে কুড়িয়ে সে একটা হাঁড়ি ভরে ফেলেছে। সকালে ঘুম থেকে উঠেই সে হাঁস দুটো ছাড়তে যায়। ঠিক ঠিক দুটো ডিমই পেড়েছে আজ। ডিম দুটো তুলে সে তুষের হাঁড়ির মাঝে রেখে দেয় আলাদা করে। সেখানে আগের দুদিনের আরও 4টে রাখা হয়েছে। এক দুই করে গুনে গুনে দেখে মাইমুন একবার। তারপর হাঁস দুটো ছেড়ে দিয়ে সে চেয়ে থাকে। দু তিনবার ডানা ঝাপটা মেরে হাঁস দুটো ভেসে যায় ধান ক্ষেতের দিকে। মাইমুনের চোখ তৃপ্তিতে ভরে ওঠে। হাত মুখ ধুয়ে মাইমুন ঘরে আসে। ডিম দুটো সে বুকের সাথে চেপে ধরে খুশিতে। জয়গুন বলে, ওইরকম করে ধরে রাখলে ওই বাচ্চা হইব? বেবাকগুলো আন্ডা লইয়া আয় আমার কাছে, বাছাই কইরা দেই। যে আন্ডাটা লম্ফা এটা হইবা আশা, আর যেটা গোল এটা হইবা হাসি। গোল দেখে দুটো ডিম বেছে মাইমুনের হাতে দিয়ে সে আবার বলে, ওই পাড়ায় গিয়া দেখ কেউ মুরগির ডিমে উমে দিতে পারো যদি। হাসুও যাওয়ার লগে, তোরার এই বেলা কামে যাওয়ান লাগতো না। এ কথায় রীতিমতো খুশি হয়ে ওঠে হাসু। জয়গুণ আরে বলে, দুপুরে যাবি জুম্মার ঘরে, আন্ডা 4টা দিয়াবি। 4টা? ওই? হাসু আশ্চর্য হয়ে যায়। তুমি না এদিন কইলা পয়লা দিনেরটা কেবল। 2টা আন্ডা জুম্মা ঘরে কেমনে কইরা দেই? পাগল, এক আলির কমে আমরা খাইমু না বুঝিন একটাও। তুই আসস তোর পেট লইয়া। খেয়ে দিয়ে সবাই বেরিয়ে পড়ে। বর্ষার সময় বাড়ির চারদিকে থাকে পানি, বিলের মাঝে একটা দ্বীপের মতো যেন। এ সময়ে নৌকা ছাড়া চলবার উপায় থাকে না। তারা সকলে তাদের কোষায় চড়ে ওপারায় যায়। জয়গুণ নামে মোড়ল বাড়ির ঘাটে। সেখানে সে মাঝে মাঝে মোড়লদের ধান বানে, চিরাকোটে ঘর লেপে দেয়। হাসু ও মাইমুন পাড়াময় ঘুরে শেষে দিয়ে এলো ডিম দুটো। 7 দিন পরে বসবে সোনা চাচির মুরগি, তার ফুটবে 14টা ডিম। তবু সে বলেছিল দুটো বাচ্চা হলে তাকে একটা দিতে হবে। অনেক কাকুতি মিনতি করায় শেষ পর্যন্ত সে রাজি হয়েছে। গ্রামের মসজিদ, জুম্মার নামাজ হচ্ছে। হাসু বাইরে দাঁড়িয়ে দেখে সব লোক একসঙ্গে উঠছে, বসছে, সেজদা দিচ্ছে। হাসুর কেমন ভয় হয়। তারও নামাজের বয়স হয়েছে। সে ভাবে 12 বছর হলেই তো নামাজ পড়তে হয়। নামাজ শেষ হলে হাসু গামছায় বাঁধা ডিম কয়টা নিয়ে এগোয়। একজন নামাজের সিন্নি বিলিয়ে দিচ্ছিল সকলের মধ্যে। গামছা খুলে হাসু তার হাতে দিয়ে দেয় ডিম কয়টা। ইমাম সাহেবের চোখ এড়ায় না। তিনি ডেকে নিয়ে বলেন, নিয়ে আসো আন্ডা কয়টা এদিকে। কাছে যেতে আবার বলেন, যাও দিয়ে আসো গিয়ে আমার ওখানে। কে দিল হে? ওই যে ছেঁড়া, আঙুল দিয়ে দেখায় সে। একজন বলে, সূর্য দিগল বাড়ির। আর একজন বলে, চিনেন না হুজুর, জব্বর মুন্সির পোলা। ইমাম সাহেব চমকে ওঠেন, ওই ওই ওই, তবা তবা তবা, হারাম হারাম। তিনি ডিম কয়টার দিকে তর্জনীর নির্দেশ দিয়ে বলেন, নিয়ে যাও জলদি আমার কাছ থেকে। মসজিদের মধ্যে কে আনলো এই আন্ডা? ফিরাইয়া দেওয়া হুনি, বেপর্দা আওরতের চিজ, সি সি সি। তার চোখে মুখে ঘৃণার তীব্রতা ফুটে ওঠে। একজন ইঙ্গিত করে, একলা একলা সে ময়মনসিংহে যায় ট্রেনে কইরা, কি হিম্মত। ইমাম সাহেব বলেন, খলা মিয়ারা, ইমানদারকে খোদা অন্ধ করিম হারাম থেকে কিভাবে হেফাজত করেন? আরেকজন বলে, জব্বর মুন্সি কত পরহেজগার আসিল, খোদার এমন পেয়ারা আসিল, আর তার পরিবার। হাসু রেগে ওঠে মনে মনে। একবার ইচ্ছা হয় দেয় ছুঁড়ে ডিম কয়টা ইমামের মুখের উপর।
কিন্তু সাহস হয় না। ডিম কটা নিয়ে সে বেরিয়ে আসে। কোষাটাকে সে জোরে বেয়ে নিয়ে যায়। আজ অনেকগুলো ট্রেন ও স্টিমার ফাঁকা গেল। দুটো জাহাজ ধরা চাই চাই। দুটো মোট পেলেও 6 আনার কাজ হবে। দুটোর জাহাজ আর বিকেল 5টার ট্রেন ধরে সে আসে বাজারে। ডিম 4টে সে বিক্রি করেই ফেলবে। কেন দেবে সে মসজিদে? মা জিজ্ঞেস করলে বলে দেবে জুম্মার ঘরে দেওয়া হয়েছে। ডিম কটা 7 আনায় বেচে সে 5 আনায় 4 গাছা কাঁচের চুড়ি কেনে মাইমুনের জন্য, আর নিজের কোমরে পয়সা বেঁধে রাখবার জালি কেনে একটা। বাকি 2 আনার 1 আনায় কেনে একটা চরকি ও 1 আনায় 4টে তিলের কদমা। সন্ধ্যার দিকে সে কোষা ভিড়ায় একটা বাড়ির ঘাটে। চারদিকে চেয়ে সে চুপি চুপি ডাকে, কাসু, ও কাসু। বছর 7-এর একটি ছোট্ট ছেলে লাফিয়ে এসে ওর গলা জড়িয়ে ধরে। হাসু ওকে কোলে তুলে নেয়। তারপর ওর মুখে একটা কদমা দিয়ে বলে, দেখ কেমন মিষ্টু, এই চরকিটাও তোর লাগে আনছি, দেখ কেমন সুন্দর ঘোরে। কাসু খুব খুশি হয়। হাসু বলে, যাবি তুই আমার লগে? মা তোর লাগে কত কান্দে দিন রাত। কার মা? তোর মা? আমার মা? হুঁ, মিছা কথা। না বলদ, সত্যই। মার কথা শুনে কাসু কেমন যেন হয়ে যায়। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। তার চোখ টলটল করে। কাসু কিছু বুঝে উঠতে পারে না। সে জানে তার মা মরে গেছে। বাপ তো সে কথাই সবসময় বলে। যাইমু তোমার মার কাছে, কাসু বলে। আমার মাঝে তর মা হয়, বলদ। কে? ক্যাডার এখানে? কাসুর বাপ করিম বক্স চিৎকার করে ওঠে। তেরে আসে লাঠি হাতে। খাড়া হারামির পয়দা, কান কথা দিছে আইছস আমার পোলারে। কাসুকে কোল থেকে নামিয়ে বাকি কদমা 3টে ওর হাতে দিয়ে প্রাণ ভয়ে দৌড় দেয় হাসু। কোষাটা ঠেলে দিয়ে চড়ে বসে। প্রাণপণে বেয়ে দূরে সরিয়ে নিয়ে যায়। কাসুর বাপ করিম বক্স পানির কিনারা পর্যন্ত এসে বাধা পায়। চেঁচিয়ে বলে, আবার এই মুহি পাও বাড়াইলে আড্ডি গুড়া কইরা ফালামু। মানুষ চিনো না বজ্জাতের বাচ্চা। তারপর এদিক ওদিক চেয়ে কয়েকটা মাটির ঢেলা নিয়ে ছুটতে থাকে ওর দিকে। একটা ঢেলা এসে হাসুর পিঠের ওপর পড়তেই সে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। কোষার আবডালে থেকে আত্মরক্ষা করতে থাকে। করিম বক্স চলে যেতেই কোষায় চড়ে জোরে লগির খোঁজ দেয়। কাসুদের বাড়ি থেকে শব্দ শোনা যায়, সাথে সাথে গর্জনও। হারামজাদা, কদমা দিয়া ভুলাইতে আইসস? আবার আইলে বাপের মরণ দেখাইয়া সারিয়া দুমু। আবার শোনা যায়, চরকি? কখন চরকিবাজি কেমন লাগে। হাসুর চোখে পানি আসে। পিঠের ব্যথার কথা ভুলে যায় সে। কাসু যে তারই ভাই, একমার পেটের ভাই। হোক না বাপ ভিন্ন, কিন্তু মা তো একজনই। সে মনে মনে প্রতিজ্ঞা করে সে আর এমুখ হবে না। তার জন্যই কাসু আজ মার খাচ্ছে। মোট বয়ে আজ 6 আনা পেয়েছে হাসু। বাড়ি এসেই মাকে দেয় 3টে দুয়ানি। মা বলে, এই পাইলে আজ? গেলাম তো দুপুরের পর, আরও। বলেই হাসু বেরিয়ে যায় ঘর থেকে। মাইমুনকে ডাকে, দেখা যা মাইমুন, কি আনছি। নতুন কিছু দেখবার জন্যে মাইমুনের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। হাসু চুড়ি 4 গাছা ওর হাতে পরিয়ে দেয়। মাইমুনের মুখ আনন্দে ভরে যায়। জয়গুণ বেড়ার ফাঁক দিয়ে দেখতে পেয়ে বলে, চুড়ি কিনলি পয়সা পাইলি কই? আজ যাওনের পথে যাওনের কালে একটা বোঝা পাইয়া গেলাম। আমতা আমতা করে হাসু। চুড়ি তোমারে কে কিনতে কইছে? রাগত স্বরে বলে জয়গুণ। হাসু কোনো উত্তর দেয় না। তার এই চুপ করে থাকাটা জয়গুণকে ক্ষিপ্ত করে তোলে। দাঁত কিরমির করে বলে, খাওয়াইতে নাই হুইতে রাঙ্গা পারি, আজ রাইতে ভাত নাই তোর কপালে। মাইমুন মুখ কালো করে দূরে সরে যায়। হাসু মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে। জয়গুণ আবার বলে, আন্ডা কই?
জুম্মার ঘরে দিয়া দিছি বলেই হাসু শিউরে ওঠে। জুম্মার ঘরে? তুমি বুঝছো আমি কিছুই জানবো না? মোরল বাড়ির তন বেবা খুন্যা আইছি, হুজুর ফিরাইয়া দিছেন আন্ডা। হাসুর মাথায় আকাশ ভেঙে পড়ে। চাপে পড়ে সত্য কথাটা বলেই সে বলে, বেচ্চা ফালাইছি, পয়সা দে। চুরি কিনছি, পয়সা রহনের জালি। আর জয়গুণ এবার বেরিয়ে আসে বাঘিনীর মতো। আর কাসুর লাগা চরকি আর কদমা। বাঘিনীর তেজ মিলিয়ে যায় শুধু একটা নামে, কি মধুর নাম, কাসু। রাগের মাঝে বাৎসল্যের হঠাৎ আবির্ভাব সে সহ্য করতে পারে না, সরে যায় সেখান থেকে। খাওয়ার সময় আবার তাদের কথা হয়। মা বলে, কাসু কত হানি ডাঙর হইছে রে, মাইমুনের মতো অত বড় হইছে। একটা নিঃশ্বাস বেরিয়ে আসে। হাসু ও মাইমুন চকিত হয়ে মার দিকে তাকায়। হাসু এবার অন্য কথা পারে। তুমি আর বাইরে যাও না মা, মানছে কত কথা কয়, বেপর্দা। ছেলের পাকনামি দেখে জয়গুণ ধমক দেয়। বাইরে যাবো না? ঘরে না কে মুখের উপরে তুল্লা দিব? আমি যা পাই, না পাইলে না খেয়ে মরে যাবো। হে বালা, তাই মানুষের কথা আর সয় না। হাসু সারাদিনে 10-12 আনা পায় মোট বয়ে। এ দিয়ে 3টি প্রাণীর এক বেলাও চলে না। জয়গুণ বাধ্য হয়েই ঘরের বার হয়েছে আজ অনেক দিন। সে বাড়ি বাড়ি ঘর লেপে, ধান ভানে চিরা কোটে। সস্তায় চাল কিনতে যায় উত্তরে, গাড়িতে করে যায়, ভাড়া লাগে না। গায়ের লোকের কথায় তার গা জ্বালা করে। তাদের নিষেধ মেনে চললে না খেয়ে শুকিয়ে মরতে হবে, সে জানে। জয়গুণ এবার বলে, খাইট্টা খামু, কেউডা চুরি কইরাও খাই না, খয়রাত কইরাও খাই না, কৌক না যার মনে যা। কঠিন তার কণ্ঠস্বর, কিন্তু পরক্ষণেই মনে হয় সে খোদার কাছে পাপ করছে। বাড়ির বার হয়ে খোলা রাস্তায় সে পুরুষদের মাঝ দিয়ে হেঁটে বেড়ায়। গাড়িতে কত বেগানা মানুষের মাঝে বসে সে চলে। বেপর্দা মেয়ে লোকের কি আজাব হয় তা সে জানে। তার প্রথম স্বামী হাসুর বাপ মুন্সি ছিল। পুঁথি পড়ে শোনাত দোজকের শাস্তির বিবরণ। পুঁথির কয়েকটা লাইন তার আজও মনে পড়ে। মুখের সুরত যাহার পুরুষে দেখিবে, বিছাবে চুজকে তারে বেরিয়া ধরিবে। যে চুল দেখিবে তাহার পুরুষ অচিন, সাপ হইয়া দংশিবে হাসরের দিন। যে নারী দেখিবে পর পুরুষের মুখ, শকুনি গিরধিনী খাবে ঠোকরাইয়া চোখ। জয়গুণ শিউরে ওঠে। সাপ, বিছা, যোগ। তার প্রথম স্বামীর মুখখানা মনে পড়ে যায়। কি সুন্দর চাপদাড়ি শোভিত মুখখানা জব্বর মুন্সির। বেহেশত দোজকের কত কথাই সে বলতো। বেহেশতে কত সুখ, আর দোজক। দোজকের নাম আর নামে আর একবার আঁতকে ওঠে সে। তার বিশ্বাস, হাসরের দিন জব্বর মুন্সি কিছুতেই তাকে তার বেপর্দার জন্য নিজের স্ত্রী বলে স্বীকার করবে না। তারপর তার মনে পড়ে করিম বক্সের কথা। জব্বর মুন্সির মৃত্যুর পর জয়গুণ তার মান ইজ্জতের ভার দিয়েছিল তার উপর, কিন্তু সে তা রাখতে পারেনি। দুর্ভিক্ষের বছর বিনা দোষে সে জয়গুণকে তালাক দেয়। পুত্র সে হাতের লাঠি, বংশের চেরাগ, কন্যা সে মাথার বোঝা, কুলে দেয় দাগ। সমাজের এই নীতি নির্দেশে 3 বছরের ছেলে কাসু রয়ে গেল করিম বক্সের কাছে। আর মাইমুন ও কোলের মেয়েটির পরিত্যক্তা মায়ের কোল ছাড়া আর কোথাও যাওয়ার আশ্রয় রইল না। কোলের মেয়েটি দুর্ভিক্ষের বছর মারা যায়। হাসু ও মাইমুনকে নিয়ে ভেসেই চলছিল জয়গুণ, কিন্তু নিজের চেষ্টায় অকুল পাথারে সে কুল পায়। লজ্জাশরম বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়ে সে কাজে। তাকে বাঁচতে হবে, ছেলে মেয়েদের বাঁচাতে হবে, এই সংকল্প নিয়ে আকালের সাথে 5 বছর সে লড়াই করে আসছে। আরও অনেক কিছু ভাবছিল জয়গুণ। ছেলের ডাকে তার ধ্যান ভেঙে যায়। তুমি খাও না মা। ছেলে মেয়ের মুখের দিকে চেয়ে মমতায় বুক ভরে ওঠে।
কচি দুটি মুখ, এদের বাঁচাতেই হবে। ধর্মের অনুশাসন সে ভুলে যায় এক মুহূর্তে। জীবন ধারণের কাছে ধর্মের বারণ তুচ্ছ হয়ে যায়, মিথ্যে হয়ে যায় তার কাছে। এতক্ষণ শুনছিলেন আবু ইসহাক রচিত উপন্যাস সূর্য দীঘল বাড়ি। আজকে শুনছিলেন উপন্যাসটির প্রথম পর্ব। গল্পপাঠ কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।